ডক্টর ইউনূসের সরকার তত্ত্বাবধায়ক সরকার হতে চায়। প্রথম কথাটি হচ্ছে, বাংলাদেশে 5 আগস্টের পর কোনো বৈধ সরকার আছে কিনা? নেই। কারণ ডক্টর ইউনূসের সরকার যত কর্মকাণ্ড করতেছে, যা কিছু করছে, সবকিছুই অবৈধ। কেন অবৈধ? কারণ ডক্টর ইউনূস শপথ নিয়েছেন কার কাছে? ডক্টর ইউনূস শপথ নিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে জঙ্গি হামলা এবং দেশের স্বার্থকে বিক্রি করে দেওয়ার জন্য আমেরিকার টাকায়, অর্থে, আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে যে বাংলাদেশের ভিতরে ঢুকেছে 21 মিলিয়ন পাউন্ড, আর ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকেছে 29 মিলিয়ন পাউন্ড। টোটাল 50 মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট ডক্টর ইউনূস গংদেরকে দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল করে একটা ভালো রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সেই ধ্বংসস্তূপের কাণ্ডার হিসেবে বসানো হয়েছে ডক্টর ইউনূসকে। এখন ডক্টর ইউনূস বৈধ কোনো সরকার প্রধান না, সেহেতু ডক্টর ইউনূস যে চিফ জাস্টিস নিয়োগ দিচ্ছেন সেটাও বৈধ না, এটা আমি মনে করি। কারণ ডক্টর ইউনূসের যে বৈধতার সনদ, তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে এই প্রধান বিচারপতি থাকার আগে যে বিচারপতিরা ছিল, তারা এই বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে 106 অনুচ্ছেদ অনুসারে তাকে একটা পরামর্শ দিয়েছে, এবং পরামর্শ দিয়েছে যে আপনি প্রধান এই উপদেষ্টা হন। কিন্তু এটার কোনো নথি, এটার কোনো হিয়ারিং এর রেকর্ড কোনো কিছুই নাই। সুতরাং এটা মিথ্যা বানোয়াট, এটাকে আমরা সত্য মনে করি না। সেহেতু প্রধান বিচারপতি এবং বর্তমানে সুপ্রিম কোর্টে যেই সব বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবার নিয়োগে অবৈধ। তার মানে হচ্ছে, এখন একটা রাষ্ট্র চলছে, যেই রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রীর কোনো অস্তিত্ব নেই, যেই রাষ্ট্রে সুপ্রিম কোর্টের অস্তিত্ব নেই, যেই রাষ্ট্রে কোনো লেজিটিমেট গার্ডিয়ানের কোনো অস্তিত্ব নেই, সেই রকম একটা অবস্থায় রাষ্ট্রের অর্থনীতি ড্যামেজ হয়ে গেছে, বৈদেশিক বাণিজ্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রদের সাথে আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক শেষ হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রতি বছর জিডিপির পরিমাণ হচ্ছে 400 বিলিয়নের মধ্যে, এটা মানে গ্রোথটা, মানে টোটাল জিডিপি না, শুধু জিডিপি যে গ্রোথ হয়, এই গ্রোথের পরিমাণ হচ্ছে 400 বিলিয়ন। তার মধ্যে ডক্টর ইউনূস সেটা অর্ধেক করে ফেলছে। এখন প্রতি বছর বাংলাদেশ লুজ করতেছে 200 বিলিয়ন। তার মানে আপনারা বোঝেন, যদি সরেও খাইতো তাও তো প্রোডাকশন হওয়ার পরে দেশের মানুষে খাইয়া বইরা বাঁচত। ডক্টর ইউনূস 200 বিলিয়ন প্রতি বছর আমাদের জিডিপি গ্রোথ ডাউন করে ফেলছে। এমতো অবস্থায় রাষ্ট্রে যখন আগুন লাগে, আগুন নিবানোর লোক নেই। রাষ্ট্রে যখন, মানে একটা রাষ্ট্রের কর্মক্ষমতা থাকে 24 ঘন্টা, ডক্টর ইউনূস সেটাকে 12 ঘন্টা করে ফেলছে। কারণ সন্ধ্যার পরে কোনো নারী, কোনো নিরীহ মানুষ, কোনো শ্রমজীবী মানুষ গাইডেড ছাড়া ঘর থেকে বাইর হতে পারে না। আপনাকে যে কোনো সময় হত্যা করা হবে, দর্শন করা হবে, লুণ্ঠন করা হবে। তো সুতরাং এইরকম একটা অবস্থায় ডক্টর ইউনূস বলছে যে তিনি নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবেন। এখন ব্যাপারটা বোঝেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নামে বাংলাদেশে 1996 সালের পরে একটি ব্যবস্থা বাংলাদেশে ছিল। সেই ব্যবস্থাটি 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2001 সালে যখন চলে যায়, তখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে গেছে। বিএনপি কেও 2008 সালে, সেই 6 সালে সেভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু বিএনপি সেভাবে না গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠানটার প্রেসিডেন্টকে বিতর্কিত করেছেন। অর্থাৎ প্রেসিডেন্ট বানিয়েছেন এমন একজনকে, বদরুদ্দোজাকে বাদ দিয়ে, যিনি ইয়াসউদ্দিন মানুষে নাম দিয়েছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 3টা প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে রাষ্ট্র পরবর্তী একটা সরকারের কাছে ক্ষমতা দেয়, 3টার একটা হলো প্রেসিডেন্ট, একটা হলো নির্বাচন কমিশন, আর একটা হলো চিফ জাস্টিস। চিফ জাস্টিস বানিয়েছে ওই বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ফারুকের বাইরাবাইকে। আওয়ামী লীগ সেটা মানে নাই, না মানার পরে আরো অপশন ছিল, বিএনপি সেই অপশন গুলোকে এক্সারসাইজ না কইরা তাদের মনোনীত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিয়ে দিছে। তারপরে
111 আসছে, 111-এর আসার পরে রাষ্ট্র দোষ্টিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইজনে গৃহবন্দী হয়েছে, তারেক জিয়াকে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দিয়েছে, আপনারা দেখেছেন। তো সেই অবস্থায় রাষ্ট্র আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় থাকতে পারেনি। আমরা তখন সেনা বাহিনীর মনোনীত 111 সরকারের অধীনে নির্বাচিত হয়ে আবার রাষ্ট্র ফিরে আসছি। রাষ্ট্রে ফিরে আসার পরে আমরা যে সরকার, ওই সরকারটা অবৈধ ছিল, ওই অবৈধ সরকারটাকে আমাদের সরকার সংবিধানের আলোকে সেটাকে সংসদে গিয়ে বৈধতা দিয়েছে। এখনো যারা আছে তারা বৈধ না, তাদেরকে যতক্ষণ না কেউ লেজিটিমেসি দেয় তারা অবৈধ, তাদের কর্মকাণ্ড অবৈধ। এখন ভবিষ্যতে লেজিটিমেসি দিবে কিনা আমরা জানি না। এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টে আসেন, তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হলো যে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে গত সংসদে, তাদের দ্বারা মনোনীত ব্যক্তি বাংলাদেশের সংবিধানের আলোকে 90 দিনের মধ্যে একটি নির্বাচন করবে। এখন বাংলাদেশের সংসদের সদস্য ছিল বিএনপির, সদস্য ছিল জামায়াতের, সিপিবির, আওয়ামী লীগের। এখন আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগকে ব্যান করেছেন। আওয়ামী লীগকে ব্যান করে আপনি যদি এখন যদি তত্ত্বাবধায়ক সরকার করতে যান, তত্ত্বাবধায়ক সরকারের অর্থ হলো দল নিরপেক্ষ লোক, তবে সকল দলের কাছে মতের কাছে এটা গ্রহণযোগ্য হইতে হবে। তো গ্রহণযোগ্য হওয়ার জন্য কি করে, বিভিন্ন দল থেকে বিভিন্ন নমিনেশন চায় যে আপনারা সুপারিশ করেন, নির্দলীয় লোক, আপনার দলের সদস্য না, মেম্বার না, আপনার দলের মন্ত্রী এমপি ছিল না, আপনারা বলেন কাকে কাকে চান, সেখান থেকে আমরা 5 জন নেব, কিন্তু আপনারা 15 জনকে নমিনেশন দেন। তো এখন আওয়ামী লীগ যেহেতু পার্টি হিসেবে তার কর্মকাণ্ডে নিষিদ্ধ, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কাছে কার কাছে আপনি নমিনেশন চাইবেন, মানে কার কাছে আপনি বলবেন যে আপনি আপনার মনোনীত লোকদেরকে দেন। কারণ বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচেয়ে বেশি সংসদের সদস্য যাদের ছিল সেটা হলো আওয়ামী লীগ। তাইলে যদি তত্ত্বাবধায়ক সরকার করতে হয়, প্রথম কাজ হবে আওয়ামী লীগের উপর থেকে যে স্যাংশন দেওয়া আছে সেই স্যাংশন তুলে নিয়ে তাদেরকে বলতে হবে আপনারা আপনাদের মনোনীত লোকদেরকে দেন। বিএনপি কে বলতে হবে, জামাতকে বলতে হবে, জাতীয় পার্টিকে বলতে হবে। সেটা যদি না করে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে যাওয়ার সুযোগ নেই। আর দ্বিতীয় একটি বিষয় আপনি যেটি বলেছেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে একটি রায় এখন পুনরায় আসছে, সেটি কোনটি? আমাদের জাস্টিস খায়রুল হক 15তম সংশোধনীর মাধ্যমে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রহিত, যেটা পরবর্তীতে পার্লামেন্টের মাধ্যমে কনস্টিটিউশনের পার্ট হয়ে গেছে। তো এখন যদি এই নতুন প্রধান বিচারপতি সেই রায়টিকে রিভাইজ করে বলে যে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফেরত আসছে, তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসলে কেমন ভাবে ফেরত আসবে? যেমনটা ছিল সেই রকম, অর্থাৎ পার্লামেন্টে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি যেরকম ছিল ওই রকম ভাবেই থাকবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সুপ্রিম কোর্ট বিচার করে, সুপ্রিম কোর্ট কিন্তু ওই পার্লামেন্টের বিচারে মানে আইনের ভিতরে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে সেটাকে চেঞ্জ করার কোনো ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। তাইলে আগের যে বিধান ছিল, এখন ধরে নিলাম আজকে এবং আগামীকাল সে হিয়ারিং এর পর যদি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দেয় যে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেভাবে ছিল সেইভাবেই পুনঃস্থাপন করে দিলাম, তাইলে পুনঃস্থাপন করে দিলে কি হবে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ইমিডিয়েট, যিনি ফার্স্ট, অর্থাৎ এখন যে চিফ জাস্টিস আছেন তার আগে যিনি অবসরে গেছেন তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করতে হবে। কোনো কারণে যদি মতৈক্য না হয় তাহলে তার আগের জন, যদি কোনো কারণে ওটাও মতৈক্য না হয় তাইলে তার আগের জন, এইভাবে 3 জনে যাওয়ার পরে যদি না হয় তাইলে বলছে প্রধান বিচারপতি যে নেইবারিং বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের আগের যিনি তিনি হবেন। আর যদি তাও না হয় তাহলে সকল দল মতের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তাইলে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ তো গ্রহণযোগ্য ব্যক্তি মনেই করে না, জাতীয় পার্টি মনেই করে না, রাশেদ খান মেননের দল মনেই করে না, হাসানুল হক ইনুর দল মনেই করে না। তাইলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হওয়ার পরও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ওই আইনের ডক্টর ইউনূস সুইটেবল পারসন না। যেমন মনে করেন আপনার ইমাম হইতে হইলে তাকে প্রথমত মুসলমান হইতে হইব, প্রথমত তার অজু থাকতে হবে, তারপরে সূরা কেরাত কিভাবে নামাজ পড়ায় সেটা জানতে হবে। এই 3টা যদি না থাকে তাহলে তো তিনি ইমামতি করতে পারবেন না। তো ডক্টর ইউনূস এই ক্ষেত্রে
ইমামতির যোগ্য না। অর্থাৎ ডক্টর ইউনূস বাংলাদেশের যে বিদ্যমান, মানে এর আগে যে বিদ্যমান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ছিল, সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ছিল, সেই বিধান মোতাবেক ডক্টর ইউনূস কোনোভাবেই ফিট পারসন না। কেন ফিট পারসন না? যে দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি তাকে অ্যাপ্রুভ করে না। দ্বিতীয়ত, তিনি একটি রাজনৈতিক দল করেছেন, সেটার নাম হচ্ছে এনসিপি। কারণ আমরা জানি এনসিপির বাপ হচ্ছে ডক্টর ইউনূস। যেখানে ডক্টর ইউনূস এনসিপি নামে একটা পলিটিক্যাল পার্টি এর আগেও কিন্তু একটা করেছিলেন তিনি, তার নাম ছিল, তখন ছিল জাতীয় নাগরিক শক্তি। এখন যখন 85 বছর বয়স হয়ে গেছে, এখন তো আর শক্তি নাই, এই জন্য উনি পার্টি করছে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। নেরা কিন্তু দুইবার বেলতলে যায়, আমরা সারা জীবন শুনেছি নেরা একবার বেলতলায় যায়, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ওই শক্তিকে পার্টি করে আর দুইবার গেলেন। তো এবারে মাথা কিন্তু টিকে ফাটবে। নেরা প্রথমবার বেলতলে গিয়ে মাথায় পড়ছে, অনেক ব্যথা পাইছে, মাথা কিন্তু মাথার যে চামড়া আছে না, এটা খুব ফাটা ফাটা অবস্থা, এই জন্য নেরা আর দ্বিতীয়বার বেলতলা যায় না। এবারে যদি বেলতলায় যদি বেল পড়ে তাইলে বাঁচা নাই। ডক্টর ইউনূসের এখন এই অবস্থা, এবার যদি বেলতলায় যায় তাইলে তার বাঁচা নাই। ডক্টর ইউনূস কোনোভাবেই বাঁচতে পারবেন না, না দেশে না বিদেশে। কারণ তিনি রাষ্ট্রকে ধর্ষণ করেছেন, আওয়ামী লীগের মতো একটা পার্টিকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ব্যান করেছেন, ছাত্রলীগকে ব্যান করেছেন, 32 নম্বর বাংলার লাইসেন্স দিয়েছেন, 47 জন মিনিস্টারের বাড়িতে বুলডেজার চালিয়েছেন, জায়গায় জায়গায় হত্যা হচ্ছে, এবং রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে নিজে ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, তার বাইকে একটা এই কি বলে যে ইউনিভার্সিটি দিয়েছেন, তার ব্যক্তিগত সহকারী লামিয়া মোর্শেদকে এনে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছেন, অর্থাৎ এনজিও কে এনে দেশের ভাগ বাটোয়ারা দিচ্ছেন। তো এমত অবস্থায় এইরকম একটা পরিস্থিতিতে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা জিরো মাত্রায়। সুতরাং যদি সুপ্রিম কোর্ট কোনোভাবে এই বিলটাকে নিয়েও আসে তর্কের খাতিরে, আপনি যদি ধরেন যে বৈধ সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি যদি এখন বলেন, আপনি খেয়াল করে দেখেন, সুপ্রিম কোর্ট বলতে পারে যে আগের রায়টা ঠিক ছিল না, সুপ্রিম কোর্টের এই আগের রায়কে উনি রিভাইজ করে বলতে পারেন যে আজকে থেকে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা 15তম সংশোধনীর মাধ্যমে বাদ হয়ে গেছে, সেটাকে পুনর্বহাল করলাম। তো পুনর্বহাল করলে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান সংবিধানে ছিল, ওটা যদি আবার সংবিধানে জোড়া লাগিয়ে যায়, তাহলে এটাকে কি ডক্টর ইউনূস বদলাইতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে ওটা সংবিধান বা কোনো বিল, মানে কোনো আইনকে বদলাইতে হইলে আপনাকে পার্লামেন্ট লাগবে, তো পার্লামেন্ট তো নাই, তাহলে বদলাবে কে? সুতরাং এটা যেমন ছিল এমনই থাকবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের জাস্টিসকে দিয়ে আপনি করতে হবে এক। দ্বিতীয়ত, সেখানে 20 জন নির্বাচিত অনির্বাচিত বিভিন্ন দলের মনোনীত সদস্য থাকবে। এখন তারা কারা হবে? এই অবস্থায় বলছি যে বাংলাদেশ একটি সাংবিধানিক সংকটে আছে, বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটে আছে, বাংলাদেশ একটি অস্তিত্বেরও সংকটে আছে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে একটি স্বাধীন সার্বভৌম দেশ করেছি, সেই দেশটি আজকে রসাতলে চলে গেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব এখন নাই বললেই চলে। আমেরিকার সত্য নৌবহর 1971 সালে বাংলাদেশে আসতে চেয়েছিল পাকিস্তানের সাহায্য করার জন্য। যখন আরব সাগরে আসে, তখন ইন্ডিয়ার সাথে রাশিয়ার একটি মৈত্রী চুক্তি হয়, তখন ভয়ে তারা আর আসতে পারে নাই বঙ্গোপসাগরে। এই 53 বছর পরে ডক্টর ইউনূসকে ঘুষ দিয়ে আর ডক্টর ইউনূসের সাথে গোপন সলাপর, মানে গোপন একটা চুক্তি কইরা এখন সেই সপ্তম নৌবহর অর্থাৎ 7th ফ্লিট বাংলাদেশে এখন ভিড়েছে। এখন বাংলাদেশে আছে কিন্তু সপ্ত নৌবহর। তারপরে আমেরিকা থেকে 2টি যুদ্ধ বিমান এসছে, যেগুলা পারমাণবিক অস্ত্র বহন করার সক্ষম, এগুলোও কিন্তু বাংলাদেশে আছে। তাইলে এই বাংলাদেশে যেখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, রাষ্ট্রের সিদ্ধান্ত নাই, কি করে আমেরিকার সত্য নৌবহর ঘুরে আমেরিকার বিমান বাহিনীর এই পারমাণবিক বোমা বর্ষণকারী বহনকারী সক্ষমতা সম্পন্ন বিমান বাংলাদেশে ঘুরে? তাইলে বুঝতে পারতেছেন বাংলাদেশ এখন আর বাংলাদেশের নিয়ন্ত্রণে নাই। বাংলাদেশে এখন পাকিস্তানের আইএস এসে প্রতিদিন ঘুরে, আফগানিস্তানের জঙ্গিরা আইসা ট্রেনিং এর ব্যবস্থা করে। সেই অবস্থায় ডক্টর ইউনূসকে দিয়ে যদি একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হয়, তাহলে সেটা হবে একদম নাল এন্ড ভয়েড। কারণ ডক্টর ইউনূস, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু দ্য ল, অ্যাকর্ডিং টু দ্য জুরিসপ্রুডেন্স, হি ইজ নট ফিট অ্যান্ড প্রপার পারসন টু বি এ হেড অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট।
তাই আমি বলবো সুপ্রিম কোর্টের রায়টি যদি আসে তাহলে সেরকমই হইতে হবে। আর যদি সুপ্রিম কোর্টের রায় নাও আসে, বাংলাদেশে ডক্টর ইউনূসের কোনো গ্রহণযোগ্যতা নেই। ডক্টর ইউনূস অলরেডি ফেল করছে। মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার দলের লোকেরাও তাকে এখন বিশ্বাস করে না। এনসিপিও তাকে বিশ্বাস করে না, বিএনপিও করে না, জামাতও করে না। তাইলে তাকে বিশ্বাস করে কে? শুধু আমেরিকা আর পাকিস্তান। এখন ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের পেইড এজেন্ট অফ আমেরিকা এবং পাকিস্তান। এই এজেন্টকে যত তাড়াতাড়ি আমরা দেশ থেকে তাড়াতে পারবো, ক্ষমতা থেকে তাড়াতে পারবো, আইনের আওতায় নিয়ে আসতে পারবো, তখন যাইয়া বাংলাদেশ আবার রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপিত হবে। আদারওয়াইজ বাংলাদেশ একটা মাফিয়ার স্বর্গভূমি। যে যারে ইচ্ছা তাকেই হত্যা করতে পারে, যারে ইচ্ছা তাকেই দর্শন করতে পারে, যার বিরুদ্ধে ইচ্ছা তার বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে তাকে মামলা বাণিজ্য করতে পারে। বিএনপি এই বাণিজ্যে এখন রমরমা ব্যবস্থা। ডক্টর ইউনূস ভাগ বাটোয়ারা পায় কিনা সেটা আমরা এখনো জানি না, তবে ভবিষ্যতে আমরা জানবো।